আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা ৯টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। সেই ধারাবাহিকতায় আজকে টাইপ 3 অর্থাৎ মুদ্রা সম্পর্কিত এই এমসিকিউগুলো আমরা সমাধান করব। তো চলেন আমরা সমাধানে চলে যাই। সবার প্রথমে যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? এখানে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে। তো একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয়, একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হয়, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? দেখেন, মুদ্রা শব্দটা যখনই আমরা দেখতে পাবো, মুদ্রা এই শব্দটা দেখার সাথে সাথে আমরা ভিত্তি হিসেবে 2 লিখে ফেলবো। মুদ্রা বলার সাথে সাথে ভিত্তি হিসেবে 2 লিখে ফেলবো। এবার বলা হলো মুদ্রাটিকে দুইবার নিক্ষেপ করা হয়েছে। যতবার নিক্ষেপ করা হবে আমরা ততকে পাওয়ার হিসেবে লিখব, ততকে পাওয়ার হিসেবে লিখব। মুদ্রা শব্দটা দেখার সাথে সাথে ভিত্তি হিসেবে 2 লিখব এবং এই মুদ্রাটিকে যতবার নিক্ষেপ করার কথা বলা হবে, যতবার ওই সংখ্যাটিকে পাওয়ার হিসাবে বসিয়ে দিব। তাহলে 2 স্কোয়ার কত হয়? 4। তাহলে একটি মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে 4। একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 4 হবে। আমি যদি আপনাদের একটু লিখে লিখে দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা যখন প্রথমবার মুদ্রা নিক্ষেপ করি আমরা হেড অথবা টেল যে কোনো একটা কিছু পেতে পারি। দ্বিতীয়বার যখন মুদ্রা নিক্ষেপ করব আবার হেড অথবা টেল, হেড অথবা টেল। তাহলে আমরা নমুনা বিন্দুগুলো কি বলবো? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তাহলে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? সেটি হচ্ছে 4, অর্থাৎ ঘ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এখন পরবর্তী এমসিকিউতে যাব। এখানে বলা হলো একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? দেখেন বলা হয়েছে মুদ্রা, তাহলে সাথে সাথে আমরা 2 লিখব। বলা হলো মুদ্রাটিকে 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে পাওয়ার হিসেবে 3 দিব। 2 কিউব অর্থাৎ 8, তাহলে আমরা বলতে পারি নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। এরপর আমরা যদি আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই দিই, এই যে দেখেন একটা মুদ্রাকে যখন আমরা 3বার নিক্ষেপ করি তখন তার প্রবাবিলিটি ট্রিটা এরকম দেখা যাচ্ছে। এটা শুধু আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এখানের মধ্যে আমরা যদি নমুনা বিন্দুর সংখ্যাটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন 1 2 3 4 5 6 7 8, তাহলে নমুনা বিন্দু হবে 8টা। তাহলে একটি মুদ্রাকে যখন 3বার নিক্ষেপ করব আমরা, তখন আমরা নমুনা বিন্দু কয়টি পাবো? 8টি পাবো। তাহলে আমরা বলতে পারি 23 নম্বর এমসিকিউর সমাধান হচ্ছে খ, অর্থাৎ 8। 24 নম্বর প্রশ্ন, 2 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে? আচ্ছা, 2 টাকার মুদ্রা হোক, 5 টাকার মুদ্রা হোক, 1 টাকার মুদ্রা হোক, মুদ্রা তো, তাহলে মুদ্রার এপিঠ ওপিঠ 2টা পিঠ। তাহলে যেহেতু এখানে মুদ্রা লেখা আছে, ভিত্তি হিসাবে 2 লিখব। বলা হলো 2 টাকার 4টি মুদ্রা। কয়টি মুদ্রা? 4টি মুদ্রা। মুদ্রা শব্দ দেখার সাথে সাথে আমি 2 লিখছি ভিত্তি হিসাবে। এখন বলা আছে 4টি মুদ্রা। কয়টি মুদ্রা? 4টি মুদ্রা। প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা, চতুর্থ মুদ্রা, 4টি মুদ্রা। পাওয়ার হিসাবে আমরা 4 লিখব। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে যদি একটা মুদ্রার কথা বলে তাহলে আমরা দেখব মুদ্রাটা কয়বার নিক্ষেপের কথা বলছে, আমরা পাওয়ার হিসাবে তত দিব। যতবার নিক্ষেপের কথা বলবে ততবার। আর যদি দেখি মুদ্রা একবারই নিক্ষেপ করা হয়েছে, তবে একটা মুদ্রা না, 2টা মুদ্রা, 3টা মুদ্রা, 4টা মুদ্রা, যতটা মুদ্রা, মুদ্রার সংখ্যা, তখন আমরা মুদ্রার সংখ্যাকে পাওয়ার হিসাবে লিখব। সবাই বিষয়টা একটু ক্লিয়ার হই। যদি একটাই মুদ্রা বলে তাহলে আমরা দেখব সেটা কতবার নিক্ষেপের কথা বলা হয়েছে। একটাই মুদ্রা 5বার নিক্ষেপ করা হয়েছে, 7বার নিক্ষেপ করা হয়েছে, তখন পাওয়ার হিসাবে 5 বসাবো, 7 বসাবো। আর যদি বলা হয় মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, কিন্তু একটা মুদ্রা না, 4টা মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, 3টা মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, তখন আমরা মুদ্রার সংখ্যাটা দেখব। কয়টা মুদ্রা? 3টা মুদ্রা, 4টা মুদ্রা, তখন পাওয়ার হিসাবে 3 বসাবো অথবা 4 বসাবো।
মুদ্রা শব্দটা দেখার সাথে সাথে ভিত্তি হিসেবে 2 বসবে। মুদ্রা শব্দ দেখার সাথে সাথে 2 বসবে। এবার আমি দেখব মুদ্রার সংখ্যা দেওয়া আছে, মানে কয়টা মুদ্রা, নাকি মুদ্রাটা কয়বার নিক্ষেপ করার কথা বলছে সেটা। যদি দেখি যে একটাই মুদ্রা, তবে বেশ কয়েকবার নিক্ষেপ করা হয়েছে, 2 বার, 4 বার, 5 বার, পাওয়ার হিসাবে ওই বার বসবে। 5 বার তাহলে 5, 4 বার তাহলে 4। আর যদি না একবারই নিক্ষেপ করা হয়েছে কিন্তু একটা মুদ্রা না, 2টা মুদ্রা বা 5টা মুদ্রা, তখন পাওয়ার হিসাবে ওই 2 বা 5 বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে মুদ্রা যেহেতু আমি 2 দিয়ে দিছি, বলা হয়েছে 4টি মুদ্রা। কয়টি মুদ্রা? 4টি মুদ্রা। তাহলে পাওয়ার হিসাবে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে 4টি মুদ্রা যদি একসঙ্গে নিক্ষেপ করা হয় তাহলে নমুনা বিন্দু হবে 16টি, অর্থাৎ খ নাম্বার অপশনটি সঠিক। 5 টাকার 5টি মুদ্রা, দেখেন 5 টাকা বলুক আর যাই বলুক এটা সমস্যা না, মুদ্রা বলছে তো, তাহলে 2। কয়টা মুদ্রা? 5টি মুদ্রা, তাহলে পাওয়ার হিসাবে 5, 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ 32। 2 টু দি পাওয়ার 5 এর কথা হয় 32। তাহলে আমরা বলবো নমুনা বিন্দু হচ্ছে 32টি। পরবর্তী প্রশ্ন, 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক 2টি এইচ পাওয়ার সম্ভাবনা কত? 2টি নিরপেক্ষ মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে, সর্বাধিক 2টি এইচ পাওয়ার সম্ভাবনা কত? এখানে আবার একটু বুঝার আছে, এখানে আমাদের একটু বুঝার আছে, চলেন আমরা আলোচনা করি। সেটি হচ্ছে, দেখেন সর্বাধিক, সর্বোচ্চ, বড় জোর, এগুলো সব একই অর্থ প্রকাশ করে। এগুলো সব একই অর্থ প্রকাশ করে। যখন আমাদের প্রশ্নের মধ্যে এই শব্দগুলোর কোনো একটা শব্দ আমরা দেখতে পাবো, তখন এই শব্দের পরে যা বলবে, সর্বাধিক 2টা এইচ, সর্বাধিক 2টা টি, সর্বাধিক 3টা এইচ, মানে এই শব্দের পরে যা থাকবে ওখান থেকে আমরা আরম্ভ করে কমের দিকে যাব। কমের দিকে, সবাই একটু বোঝার চেষ্টা করি, কমের দিকে যাব। এই শব্দগুলো যখন থাকবে আমরা বুঝবো যে এটা আমার লিমিট, এটাকে আমি আর ক্রস করতে পারবো না। এই শব্দ যখন প্রশ্নে থাকবে বুঝতে হবে এটা আমার লিমিট, এটাকে আমি আর ক্রস করে উপরে উঠতে পারবো না, এটাই সর্বোচ্চ। তবে আমি এখান থেকে নিচের দিকে নামতে পারবো, নিচের দিকে নামতে পারবো, নামতে নামতে একদম নিচে অর্থাৎ একদম জিরোতে নেমে যেতে পারবো, একদম নাই, একদম কমে নেমে যেতে পারবো। তাহলে সর্বোচ্চর লিমিট দিয়ে দিছে, সর্বনিম্ন লিমিট তো দেয় নাই। আমি সর্বোচ্চ এখান থেকে এবার আমি কমের দিকে যেতে পারবো। আমাকে বলা হয়েছে সর্বাধিক 2টা এইচ, তাহলে আমি সর্বোচ্চ 2টা এইচ আমি নিতে পারবো, তবে আমি এখান থেকে কমের দিকে যেতে পারবো। 1টা এইচ সেখানে আমি যেতে পারবো। 0টা এইচ, আচ্ছা 0টা এইচ মানে কি? কোনো এইচ নাই, কোনো এইচ নাই, আমি যেতে পারবো। তাহলে সর্বোচ্চ লিমিট আমাকে দিয়ে দিছে, আমি সেখান থেকে আরম্ভ করে একেবারে কমতে 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 একদম কমের পর্যায়ে আমি চলে যেতে পারবো। আর ঠিক তার উল্টাটা হবে যখন কমপক্ষে শব্দটা থাকে, যখন কমপক্ষে, হ্যাঁ কমপক্ষে অথবা সর্বনিম্ন এইরকম শব্দ যখন থাকে, এরকম শব্দ যখন থাকে, তখন তার মানে আমাকে বুঝতে হবে যে একদম নিচেরটা আমাকে দিয়ে দিছে, নিচেরটা, একদম নিচেরটা দিয়ে দিছে। আমি এর নিচে আর যাইতে পারবো না, তবে আমি এর উপরে যাইতে পারবো, এর উপরে যাইতে পারবো। আমাকে উপরে যাওয়ার ক্ষেত্রে কোনো লিমিটেশন দেওয়া হয় নাই, আমি যতটা যাওয়া যায় আমি উপরের দিকে যাব, বেশির দিকে যাব, বেশির দিকে যাব, তবে এইটার কমে আর যেতে পারবো না, এটাই কম বলে দিতেছে, কম পক্ষে এটাই কম, আমি এবার এখান থেকে আরম্ভ করে উপরের দিকে যেতে পারবো। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে। সর্বাধিক, সর্বোচ্চ, বড় জোর এই শব্দগুলোর কোনো একটা যদি প্রশ্নে থাকে, তাহলে আমরা সেখান থেকে আরম্ভ করে কমের দিকে যেতে পারবো, অর্থাৎ মান কমাইতে পারবো, কমাইতে পারবো, কমাইতে পারবো। আর যদি কমপক্ষে শব্দ থাকে তাহলে সেখান থেকে আরম্ভ করে আমরা বেশির দিকে যাইতে পারবো, বেশির দিকে যাইতে পারবো। তাহলে ওই হিসেবে আমাদেরকে এখন যেই প্রশ্নটা দেওয়া হলো, এখানের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক 2টি এইচ পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা যদি 2টা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দুগুলো কি হবে? চলেন আমরা আগে সেগুলো দেখি। দেখেন আমরা যখন 2টা মুদ্রা নিক্ষেপ করব, এখানে কয়বার নিক্ষেপের কথা বলছে? 2টি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে, আচ্ছা তার মানে একবারই নিক্ষেপের কথা বলছে, একবার নিক্ষেপের কথাই বলছে। দেখেন আমরা যখন 2টা মুদ্রা নিক্ষেপ করব, প্রথমবার আমরা পাবো হেড অথবা টেল, দ্বিতীয়বার আমরা পাবো হেড টেল অথবা হেড টেল, যে কোনো। তাহলে আমরা নমুনা বিন্দুগুলো যদি লিখি তাহলে কেমন হবে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল।
দেখেন আমরা এমসিকিউগুলো একদম ব্যাখ্যা সহকারে বিস্তারিতভাবে দেখাচ্ছি, আবার মাঝে মাঝে যেগুলো শর্টকাট করা প্রয়োজন বা শর্টকাট করা যাচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি। তো আমরা নমুনা বিন্দুগুলো লিখলাম যে আমরা যদি দুইটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে এই নমুনা বিন্দুগুলো পাওয়া যায়। এখন আমাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ দুইটা এইচ। আচ্ছা, সর্বোচ্চ দুইটা এইচ মানে কি? সর্বোচ্চ যেহেতু বলছে তাহলে আমি সেখান থেকে আরম্ভ করে কমের দিকে যেতে পারবো। তাহলে দুইটা এইচ, তাহলে সেখান থেকে আরম্ভ করে এবার আমি নিচের দিকে নামবো, একটা এইচ, আরও নিচে নামবো, শূন্যটা এইচ। শূন্যটা এইচ মানে কি? এইচ নাই, আমি নিতে পারবো। তাহলে দুইটা এইচ, একটা এইচ, একটা এইচ, আর এখানের মধ্যে কোনো এইচ নাই, অর্থাৎ শূন্যটা এইচ। শূন্যটা এইচ নেওয়া যাবে, নেওয়া যাবে। তাহলে আমরা দেখতেছি এই চারোটাই নেওয়া যাবে। তাহলে সম্ভাবনার মান বের করতে গিয়ে আমরা কীভাবে করে করি? নিচে বসে সমগ্র ফলাফল। এখানে মোট নমুনা বিন্দু কয়টা? 4টা। তাহলে সমগ্র ফলাফল 4। আর উপরে বসে অনুকূল ফলাফল, অর্থাৎ শর্ত মেনেছে যারা। তাহলে দেখেন প্রশ্নে দেওয়া শর্ত সর্বোচ্চ দুইটা এইচ। তাহলে এখানে সর্বোচ্চ দুইটা এইচ পাওয়ার মতো নমুনা বিন্দু আছে 4টা। এখান থেকে আমি সর্বোচ্চ দুইটা এইচের পর্যায়ে যেতে পারি, এখান থেকেও দুইটা এইচের পর্যায়ে যেতে পারি, আর এখানে তো দুইটা এইচ আছে। তাহলে আমরা দেখলাম সর্বোচ্চ দুইটা এইচের অনুকূল নমুনা বিন্দু আছে 4টা। তাহলে উপরে 4, কাটাকাটি করলে হয় 1। তাহলে আমরা বলতে পারি সম্ভাবনার মান হচ্ছে 1। আমাদের এই যে প্রশ্নটা দেওয়া হলো দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপে সর্বাধিক দুইটি এইচ পাওয়ার সম্ভাবনা কত, সেটি হচ্ছে 1। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো 26 নম্বর প্রশ্নের পরে আমরা এখন 27 নম্বর প্রশ্নের কাছে যাব। 27 নম্বর প্রশ্নে কি বলল? দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন এখানের মধ্যে সর্বোচ্চ বা সর্বনিম্ন, বড় জোর, কমপক্ষে কোনো শব্দ ব্যবহার করে নাই, সরাসরি বলছে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত। তার মানে একদম নির্দিষ্ট করে দিছে, না আমি সেখান থেকে কমাইতে পারবো, না আমি সেখান থেকে বাড়াইতে পারবো। যখন বড় জোর শব্দটা বলে আমি সেখান থেকে আরম্ভ করে আমি কমাইতে পারি, সেই অধিকার আমাকে দেওয়া হয়েছে। যখন কমপক্ষের শব্দটা থাকে সেখান থেকে আরম্ভ করে আমি বাড়াইতে পারি, সেই অধিকার আমাকে দেওয়া হয়েছে। কিন্তু যখন একদম নির্দিষ্ট করে ফিক্সড সংখ্যাটা বলে দিচ্ছে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি এই দুইটা টেল থেকে আমি একটা টেল বানাইতে পারবো না, আমি এই দুইটা টেল থেকে 3টা টেল বানাইতে পারবো না, আমাকে এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে, দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে চলেন আমরা এইখানের মধ্যেই চলে আসি। দেখেন যদি আমরা দুইটা মুদ্রা নিক্ষেপ করি, একত্রে নিক্ষেপ করি, তাহলে নমুনা বিন্দুগুলো তো ইতিমধ্যে এখানে লিখছিলাম মোছার আগে, এই যে এটাই দেখাই দিই, তাই না? আমরা এইগুলি তো এখান থেকে দেখাই দিতে পারি। তাহলে দেখেন যেই বিষয় দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম, এরা হচ্ছে নমুনা বিন্দু। কি বলা হয়েছে? দুইটি টেল, একদম নির্দিষ্ট দুইটা টেল। দুইটা টেল আছে একটা নমুনা বিন্দুতে। তাহলে আমরা সম্ভাবনার মান বের করতে গিয়ে কী বলবো? সমগ্র ফলাফল 4টা আর শর্ত মেনেছে একটাতে। এই একটা নমুনা বিন্দু শর্ত মেনেছে, দুইটা টেল এখানে আছে, তাহলে একটা। তাহলে 1/4 হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে 1/4 আমাদের এই প্রশ্নের অ্যান্সার, 1/4, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি টেল না আসার সম্ভাবনা কত? এই আগেরটার মতোই এটা, আগেরটাতে বলছে দুইটা টেল আসার সম্ভাবনা, আর এখানে বলছে দুইটা টেল না আসার সম্ভাবনা। তাহলে আমরা এখানে যেই কাজটা করতে পারি, দুইটা টেল না আসার সম্ভাবনা মানে দুইটা টেল যেন না আসে, একদম নির্দিষ্ট করে বলছে দুইটা টেল যেন না আসে। আমি যদি এখানে নিয়ে যাই আপনাদেরকে, দেখেন আমরা যখন মুদ্রাটাকে দুইবার নিক্ষেপ করব আমরা এই নমুনা বিন্দুগুলো পাই। আমাদেরকে বলা হয়েছে দুইটি টেল না পাওয়ার সম্ভাবনা, তাহলে এই দুইটা টেলকে আমি হিসাবে নিব না। দেখেন এখানে দুইটা টেল নাই, এখানে দুইটা টেল নাই, এখানে দুইটা টেল নাই। তাহলে সমগ্র ফলাফল 4টা আর দুইটা টেল না পাওয়ার অনুকূল নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু 3টা। তাহলে 3/4, অর্থাৎ সহজ কথায় আপনি বলতে পারেন দুইটা টেল না পাওয়ার কথা বলছে তো, তাহলে দুইটা টেল পাওয়ার সম্ভাবনা তো 1/4। এবার 1 থেকে 1/4 মাইনাস করলে 3/4 আসে। বলবেন 1 থেকে মাইনাস কেন? 1 মানে সব, 1 মানে সব, দুইটা টেল পাওয়ার সম্ভাবনা, দুইটা টেল না পাওয়ার সম্ভাবনা, সব একত্র করলে 1 হয়। আচ্ছা, তো এইভাবে করে আপনারা করতে পারেন যে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দুগুলো সমগ্র ফলাফল 4 আর শর্ত মেনেছে, মানে দুইটা টেল নাই,
তিনটা নমুনা বিন্দু, তাহলে 3/4। তাহলে 3/4 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। দুইটি টেল না আসার সম্ভাবনা 3/4। এবার দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? একই ফলাফল, আপনি দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করছেন, আপনি চাচ্ছেন যেহেতু দুইটা মুদ্রা নিক্ষেপ করছি, এই প্রথমটার পিঠেও যা উঠবে দ্বিতীয়টার পিঠেও যেন তাই উঠে, মানে একই ফলাফল যেন উঠে। তারা হেড টেল কোনো শব্দ বলেনি, তারা বলছে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত। তা আমরা যদি এখানের মধ্যে তাকাই, এই আমাদের এই একটা ছবি দিয়ে আমরা সবগুলো করে ফেলতে পারতেছি, তাই না? এই একটা উদাহরণ দিয়ে সবগুলো করে ফেলা সম্ভব হইতেছে। সেটা হচ্ছে একই ফলাফল। দেখেন, প্রথম মুদ্রার পিঠে হেড, দ্বিতীয় মুদ্রার পিঠে হেড, একই ফলাফল। প্রথম মুদ্রার পিঠে টেল, দ্বিতীয় মুদ্রার পিঠে টেল, একই ফলাফল। তাহলে আমরা দেখলাম দুইটি মুদ্রার পিঠে একই ফলাফল, এমন নমুনা বিন্দু দুইটা। আমাদেরকে বলে না যে দুইটার পিঠেই যেন হেড উঠে, এটা বলে না, বলছে দুইটা মুদ্রাতেই যেন একই ফলাফল আসে। তাহলে প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে হেড, একই ফলাফল? হ্যাঁ। প্রথমটাতে টেল, দ্বিতীয়টাতে টেল, একই ফলাফল? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে সমগ্র ফলাফল 4টা আর শর্ত মেনেছে, অর্থাৎ একই ফলাফল, এমন নমুনা বিন্দু দুইটা। তাহলে 2/4 কাটাকাটি করলে হাফ। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করি, একই ফলাফল পাওয়ার সম্ভাবনা হাফ, অর্থাৎ গ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে যাব। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপে অনধিক 2h আসার সম্ভাবনা কত? দেখেন, এই যে এখানে অনধিক বলা হয়েছে, এই অনধিক 2h মানে হচ্ছে 2h কে ক্রস করবে না, অনধিক 2h মানে 2h এর অধিক না। দেখেন সবাই একটু খেয়াল করি, অনধিক 2h অর্থাৎ 2h এর অধিক না, অনধিক। অনধিক শব্দটা মানে কি? অধিক না, অনধিক 2h। তাহলে সর্বোচ্চ 2h। ওই যে একটা প্রশ্ন আমরা পেয়েছি প্রথম দিকেই, সর্বোচ্চ, সর্বাধিক, বড় জোর, অনধিক, সব একই অর্থ, সব একই অর্থ প্রকাশ করবে। সর্বোচ্চ, সর্বাধিক, সর্বনিম্ন, অনধিক, এরা সব একই অর্থ প্রকাশ করবে। অনধিক বা কোথাও কোথাও বলা থাকতে পারে অনূর্ধ্ব, সব একই অর্থ প্রকাশ করবে। তাহলে দেখেন, অনধিক 2h তার মানে সর্বোচ্চ 2h, 2h কে আর ক্রস করা যাবে না। তাহলে একটা নিরপেক্ষ মুদ্রাকে 3বার যদি নিক্ষেপ করি, কয়টা নমুনা বিন্দু আসে? 8টা নমুনা বিন্দু আসে। দেখেন মুদ্রা, তাহলে 2, বলা হয়েছে মুদ্রাটাকে 3বার নিক্ষেপ, তাহলে পাওয়ার হিসেবে 3, তাহলে 8, তাহলে 8টা নমুনা বিন্দু পাওয়া যাবে। তো সেই 8টা নমুনা বিন্দুর মধ্যে তারা বলতেছে সর্বোচ্চ 2টা h, অনধিক 2h আসার সম্ভাবনা। তার মানে কি? সর্বোচ্চ 2h আমি এটাকে আর ক্রস করতে পারবো না, সর্বোচ্চ 2h আমি সেখান থেকে কমতে পারবো 1h, 0h। তাহলে আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদেরকে আমি একটু দেখানোর ব্যবস্থা করি। দেখেন, আমরা যখন একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করি, এই যে তার প্রবাবিলিটি, এটা আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন, এই জন্য এটা এখানে রেখে দিলাম, আপনাদেরকে দেখাইতে পারবো। একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলো, তো এই ক্ষেত্রে অনধিক 2h মানে সর্বোচ্চ 2টা h, তার বেশি যেন না যায়। তাহলে সর্বোচ্চ 2টা h অথবা তার চেয়ে কমে আমরা যেতে পারবো। তা আমি যদি এখানে নমুনা বিন্দুগুলো একটু লিখি, দেখেন নমুনা বিন্দুগুলো যদি লিখি, হেড হেড হেড, আমি লিখে ফেলি, হ্যাঁ, অথবা আপনাদেরকে এখান থেকেই দেখাই দিই, আপনাদের সময় নষ্ট করার দরকার নেই, এখান থেকেই দেখাই ফেলি, কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে সর্বোচ্চ 2টা h অথবা তার চেয়ে কম, তাইলে 1h, 0h। দেখেন এখানে 3টাই h আছে, এই যে এখানে 3টাই h, তাহলে নিতে পারবো না, কারণ আমাকে বলা হয়েছে 2টা h অথবা তার চেয়ে কম। এখানের মধ্যে 2টা h, একটা t নেওয়া যাবে। এখানের মধ্যে একটা h, একটা h, 2টা, তাহলে 2টা h নেওয়া যাবে। একটা h আর নাই, নেওয়া যাবে, কারণ 2টা h অথবা তার চেয়ে কম। তাহলে আমি তো সহজ কথাই বলতে পারি 2টা h অথবা তার চেয়ে কম, তার মানে কি আমি 3টা h নিতে পারবো না। তাহলে এই যে 3টা h, এটা আমি নিতে পারবো না, বাকি সবগুলো আমি নিতে পারবো, কেন? দেখেন, এই দেখেন এখানের মধ্যে 2টা h নেওয়া যাবে, এখানের মধ্যে একটা h নেওয়া যাবে, এখানের মধ্যে একটা h নেওয়া যাবে, এখানে তো কোনো h নাই, নেওয়া যাবে।
কারণ অনধিক 2h অর্থাৎ সেখান থেকে আমি কমের দিকে যাইতে পারবো। 0h মানে h নাই, আমি নিতে পারবো হিসাবের মধ্যে, শুধু 3টা h এখানে আছে, ওটা আমি নিতে পারবো না। তার মানে আমরা বলতে পারি যে 8টা নমুনা বিন্দুর মধ্যে শুধু একটা বাদ বাকি 7টাই শর্ত মেনেছে। তাহলে সম্ভাবনার যে সূত্র, নিচে বসবে সমগ্র ফলাফল আর উপরে বসবে অনুকূল ফলাফল, এই 7টা নমুনা বিন্দুই সকল শর্ত মেনেছে। তাহলে 7/8 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা যদি একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করি তাহলে অনধিক 2h আসার সম্ভাবনা 7/8, এই ক নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, 2টি h এবং 1টি t পাওয়ার সম্ভাবনা কত? দেখেন এখানে কোনো অনধিক, সর্বোচ্চ, সর্বনিম্ন, বড় জোর, কমপক্ষে কোনো শব্দ ব্যবহার করা হয় নাই, নির্দিষ্ট করে বলছে 2টা h 1টা t। মুদ্রাটাকে 3বার নিক্ষেপ করা হলো, 2টা h 1টা t। এইমাত্র আমরা যে অঙ্কটা করে আসলাম, এখানে কিন্তু মুদ্রাটাকে 3বার নিক্ষেপ করা হয়েছে, মুদ্রাটাকে 3বার নিক্ষেপ করা হয়েছে। 2টা h 1টা t, তাই না? 2টা h 1টা t, ওকে ফাইন। তাহলে আমরা এবার একটু এদিকে তাকাই, 2টা h 1টা t, 2টা h না, এখানে 3টা h হবে না, 2টা h 1টা t, হ্যাঁ হবে। তারপর 2টা h 1টা t, এই যে খেয়াল করি 2টা h 1টা t হবে। তারপরে h t t হবে না, t h h, হ্যাঁ এই যে 2টা h 1টা t হবে। তারপরে 2টা t 1টা হবে না, তারপর 2টা t 1টা h হবে না, 3টা t হবে না। তাহলে আমরা এখানে দেখতেছি যে h h t অর্থাৎ 2টা h 1টা t হবে, h t h, এই যে h h 2টা h 1টা t, হ্যাঁ h t h 2টা h 1টা t হবে। তারপর h t t হবে না, তারপর t h h, এই যে 2টা h 1টা t, এটা হবে, বাকিগুলো আর হয় না। তাহলে আমরা বলতে পারি মোট নমুনা বিন্দু 8টা, মানে সমগ্র ফলাফল 8টা, আর শর্ত মেনেছে 2টা h 1টা t, শর্ত মেনেছে 1 2 3, 3টা নমুনা বিন্দু। তাহলে 3/8 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। 3/8, 2টা h এবং 1টা t আসার সম্ভাবনা 3/8, খ নাম্বার অপশনটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? মানে আমরা একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করলাম, 3বার নিক্ষেপ করলাম, আমাদেরকে বলতেছে হেডের চাইতে টেলটা বেশি আছে, এইরকম সম্ভাবনা আমাদেরকে জানাও যে এটার সম্ভাবনা কত হইতে পারে। একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলো, হেডের চাইতে টেলের পরিমাণ বেশি থাকবে, এইরকম কয়টা নমুনা বিন্দু আছে, মোট সম্ভাবনাটা আমাদেরকে জানাও। একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? তাহলে চলেন আবার সেই একই চিত্রতে আমরা চলে আসব। কি বলছে? হেড অপেক্ষা টেল বেশি। সহজ কথায় আমরা এখানে টেল বেশি যেখানে দেখব তাকেই আমরা নিতে পারবো। মানে হেড থাকবে কম, টেল থাকবে বেশি, হেড থাকবে কম, টেল থাকবে বেশি। তাহলে দেখেন হেড কম টেল বেশি, দেখেন এখানে কি টেল বেশি? না। এখানে কি টেল বেশি? না। এখানের মধ্যে টেল বেশি? না। এখানের মধ্যে টেল বেশি? হ্যাঁ। দেখেন 2টা টেল 1টা h, দেখেন 2t 1h, তাহলে নিতে পারবো আমরা। এখানের মধ্যে হেড অপেক্ষা টেল বেশি আছে, এখানের মধ্যে হেড অপেক্ষা টেল বেশি নাই, হেড অপেক্ষা টেল বেশি, এই যে দেখেন 2বার টেল আছে, 1বার হেড 2বার টেল, এটা সঠিক। তারপর 2বার টেল 1বার হেড, সঠিক। তারপর 3বার টেল, এটাও সঠিক। কেন এটা সঠিক? কারণ এখানে 3বার টেল আছে, তার মানে হেড 0বার, হেড একবারই নাই, হেড 0বার, তাহলে হেডের চেয়ে টেল বেশি, তো হেডের চেয়ে টেল বেশি, তো হেড 0বার টেল 3বার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 1 2 3 4, এই 4টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে মোট নমুনা বিন্দু 8টা আর শর্ত মেনেছে 4টা, তাহলে 4/8 অর্থাৎ হাফ, হাফ হচ্ছে সঠিক উত্তর। একটি মুদ্রাকে যদি 3বার নিক্ষেপ করা হয় হেড অপেক্ষা টেল, হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা হলো হাফ। কত? হাফ। তাহলে আমরা এখানের মধ্যে এই হাফ কোথায় লিখতে পারি? এই যে হেড অপেক্ষা অধিকবার টেল, তাহলে হাফ, খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 33 নম্বর প্রশ্নে আমরা যাব। 33 নম্বর প্রশ্নে বলছে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 2টি টি ও 1টি এইচ পাওয়ার সম্ভাবনা কত?
আবার ফিক্সড করে দিছে। এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা কিছুক্ষণ আগে সমাধান করেছিলাম। এখানে বলা হয়েছিল 2টা H 1টা T, আর এখন এখানের মধ্যে বলা হলো 2টি T 1টা H। তো একই তো অঙ্ক 2টা T 1টা H। তাহলে আমরা এখানের মধ্যে যদি চলে আসি, দেখেন এখন তার বেশি কথা বলতে হবে না, তাই না? 2টা T 1টা H, তাহলে দেখেন 2টা T 1টা H নাই, 2টা T নাই, তো এখানে 2টা T নাই, এই যে 2টা T 1টা H সঠিক, 2টা T 1টা H সঠিক। তারপরে এখানে নাই, 2টা T 1টা H সঠিক, 2টা T 1টা H সঠিক। এখানে 3টা T না, হবে না, কারণ তারা ফিক্সড করে বলে দিছে 2টা T 1টা H। তাহলে আমরা দেখলাম এই 3টা শর্ত মেনেছে, আর মোট নমুনা বিন্দু 8টা, তাহলে 3/8, সহজ জিনিস, 3/8। তাহলে 3/8 আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা হলো একটি মুদ্রা 96 বার নিক্ষেপ করায় 36 বার হেড পাওয়া গেল। একটি মুদ্রাকে 96 বার নিক্ষেপ করায় 36 বার হেড পাওয়া গেল। দেখেন, আপনি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করছেন, আপনি হেড পাইতেই পারেন। আপনি মুদ্রাটাকে আবার নিক্ষেপ করছেন, হেড পাইতে পারেন। তাহলে 96 বার নিক্ষেপ করছেন, আপনি কি 96 বারই হেড পাইতে পারেন না? পারেন তো, যদি ভাগ্য ভালো থাকে 96 বারই হেড উঠলো, অসম্ভব কোনো ঘটনা তো না। আচ্ছা, তো 96 বারই হেড উঠতে পারে, কিন্তু আসলে 96 বার উঠে নাই, হেড উঠছে 36 বার। আপনি মুদ্রা 96 বার নিক্ষেপ করছেন, তো 96 বারই হেড উঠতে পারে, কিন্তু হেড উঠছে কয়বার? 36 বার। বলা হলো হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা কত। এখানে কিন্তু নমুনা বিন্দু বলে নাই, এখানে বলা হয়েছে আপেক্ষিক ঘটন সংখ্যা কত। এটার মানে হলো মুদ্রাটা নিক্ষেপ করলেন কয়বার, আর তার পরিপ্রেক্ষিতে হেড উঠল কয়বার, এটার পার্সেন্টেজটা জানান। দেখেন, আমরা মুদ্রা নিক্ষেপ করেছি 96 বার, তাহলে মোট সংখ্যাটা নিচে, আর হেড উঠেছে কয়বার? 36 বার, এটা উপরে। অর্থাৎ মোট যতবার নিক্ষেপ করেছেন তার তুলনায় হেড যতবার উঠলো পার্সেন্টেজটা জানান, সম্ভাবনার মানটা জানান। তাহলে মোট সংখ্যাটাকে নিচে বসাবো, আর যতবার হেড উঠলো তাকে আমরা উপরে বসাবো, 36/96। তাহলে রেজাল্ট আসবে 0.375। বলবেন কিভাবে করে? চলেন আমরা এখনই ক্যালকুলেটর দিয়ে একটু দেখাই দিই। এই যে দেখেন 36/96, 0.375, তাহলে 0.375 এটি হচ্ছে সঠিক উত্তর। 96 বার মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, 36 বার হেড উঠেছে। তাহলে এই যে 36 বার হেড উঠলো, এটা 96 এর হিসাবে কত পার্সেন্ট, বা এটার সম্ভাবনা কত? সেটা হচ্ছে 0.375। এটি হচ্ছে ঘটন সংখ্যা। এই আপেক্ষিক বলা হতে আমরা যতবার হেড উঠলো তাকে উপরে, আর মোট তাকে নিচে, ওই হিসাবে 0.375। পরবর্তী প্রশ্ন, টেলের আপেক্ষিক ঘটন সংখ্যা কত? দেখেন, আপনি এই প্রশ্নটার সমাধান দুইভাবে করে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সেটি হচ্ছে হেডের আপেক্ষিক ঘটন সংখ্যা যদি 0.375 হয়, মনে রাখতে হবে 1, সম্ভাবনার মান 1, তার মানে এটার মধ্যে সব ঢুকানো আছে। 96 বারের মধ্যে যতবার হেড উঠুক, যতবার টেল উঠুক, সব এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে এই 1-এর মধ্যে। তাহলে আমরা যদি এই 1 থেকে ওই হেডের আপেক্ষিক ঘটন সংখ্যাটা বাদ দেই 0.375, তাহলে কত আসে? 0.625। এটি হচ্ছে সঠিক উত্তর। কারণ এই 1-এর মধ্যে ওই হেডের আপেক্ষিক ঘটন সংখ্যাও ঢুকানো আছে, টেলের আপেক্ষিক ঘটন সংখ্যাও ঢুকানো আছে। এই 1 মানে সব 100%। সেখান থেকে হেডের তথ্যটা বাদ, তাহলে আমরা টেলের তথ্যটা পাবো। এইভাবে করে করতে পারেন, অথবা আপনি আরেক রকমভাবে চিন্তা করতে পারেন। মুদ্রা নিক্ষেপ করা হয়েছে 96 বার, হেড উঠেছে 36 বার। আচ্ছা, হেড 36 বার উঠছে মানে কি? বাকি বারগুলোতে টেল উঠেছে। 96 বারের মধ্যে 36 বার হেড, তাহলে বাকি যে আরও 60 বার, ওই 60 বার টেল উঠেছে। তাহলে আমরা 96 থেকে 36 বাদ দিলে থাকে 60, তাহলে আমরা বলতে পারি 60 বার টেল উঠেছে। তাহলে 96 বসবে নিচে, 60 বসবে উপরে। তাহলে টেলের আপেক্ষিক ঘটন সংখ্যা কত? মানে মোট যতবার মুদ্রা নিক্ষেপ করা হলো, ওই তুলনায় টেল পাওয়ার যে সম্ভাবনার মানটা, পার্সেন্টেজটা, সেটা প্রকাশ করো। তাহলে আমরা যদি 60কে 96 দিয়ে ভাগ দিই, আমরা একটু এখানে দেখাই,
আমরা 60কে যদি ভাগ করি 96 দিয়ে, তাহলে 0.625, 0.625 এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই দেখলেন আমরা আজকের এই পর্বে আমাদের এই টাইপে অর্থাৎ মুদ্রা সম্পর্কিত এই টাইপে যতগুলো এমসিকিউ ছিল সবগুলো এমসিকিউ আমরা সমাধান করলাম। আমাদের ইজি সিরিজের যেই বইগুলো, প্রতিটি বই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করার জন্য যা যা দরকার, যেভাবে করে প্রস্তুতি নেওয়া দরকার ওইভাবে করে আমাদের ইজি সিরিজের বইগুলো সাজানো হয়েছে। আশা করব আপনারা সবাই আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।